সকাল সকাল বেরোলাম নদী থেকে জল নিতে, তাও কত রোদ উঠে গেল। কি গরমটাই না পড়েছে, আর পারা যাচ্ছে না। কিরে মালতী, কাল গিন্নিমার বাড়িতে কাজে যাসনি? গিন্নিমা আমাকে বলে পাঠিয়েছে মালতী যেন কামাই না করে। তুই তো রান্নার কাজ করিস, তুই না গেলে গিন্নিমার কত অসুবিধা হয় বলতো। কিরে, তা আজকে আবার কামাই করবি না তো? তুই তো জানিস সংসারের সব কাজ সেরে তারপর আমি গিন্নিমার বাড়িতে যাই রান্না করতে। প্রতিদিন কি ওইভাবে সময় করে যাওয়া সম্ভব? মাঝে মধ্যে তো একটু একটু কামাই হবেই। কাল গাছ থেকে আম পেড়ে মেয়েটাকে একটু আম পোড়ার শরবত করে দিলাম। এই গরমে ও একটু খেয়ে তৃপ্তি পেল। আম পোড়ার শরবত? বাহ, হ্যাঁ, গরমে আম পোড়ার শরবত খেতে বেশ ভালোই লাগে। তা যাই হোক, সংসারে কাজ সেরে তাড়াতাড়ি চলে যাস। আমি তো এখনই গিন্নিমার বাড়িতে যাচ্ছি। তুই তো জানিস আমি আবার সকাল সকাল গিন্নিমার বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ রে হ্যাঁ, আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে নিয়ে আমি গিন্নিমার বাড়ি ঠিক পৌঁছে যাব। তুই কোনো চিন্তা করিস না। চল এখন তবে আসি। যা গরম পড়েছে গিন্নি, পেছনের বাগানের আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম। কালকের মতো একটু আম পোড়ার শরবত করে দিয়ে তো। আর কি বলবো, মন মেজাজ যে ভালো নেই। দিনমজুরের কাজ করি, সেই কাজটা চলে গেল এই গরমে। কি করা যাবে বলো তো? কেউ তো এই গরমে কাজেও নিচ্ছে না। আর তুমি তো রাজমিস্ত্রির কাজ করো, এই গরমে কেউই কাজ করাচ্ছে না। তাছাড়া যা গরম পড়েছে তাতে বাইরে না বেরোনোই ভালো। তোমাদের তো আবার সারাদিনের নামে কাজ। তাছাড়া আমি তো গিন্নিমার বাড়িতে রান্নার কাজ করছি, আমাদের সংসার দিব্যি চলে যাবে। সে তুমি যাই বলো গিন্নি, আমার কিন্তু ঘরে বসে বসে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, মালিক যে কোনো কাজ দিচ্ছে না। আসলে মালিক নিজেই তো কোনো কাজ পাচ্ছে না। আচ্ছা শোনো, আমি ভিজে ভাত রেখেছি, ওটা তুমি খেয়ে নিও। আমি মিনিকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। এবার আমি গিন্নিমার বাড়িতে যাই, কাল আবার কামাই হয়েছে কিনা। এই যে নবাব নন্দিনী, কালকে কি জন্য কামাই করলি? হ্যাঁ বলি, তোকে কি আমি মুখ দেখে মায়না দেব? মাস গেলে তো মায়না কাটা যায় না, তাই থেকে থেকেই তোদের এই কামাই করা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কি করব গিন্নিমা, যা রোদ গরম, প্রতিদিন তো ঘর থেকে বেরোতেই পাচ্ছি না। তাছাড়া সংসারের সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হয়। এই নেন গিন্নিমা, আপনার পছন্দের মসুরির ডালের বড়া ভেজে নিয়ে এসেছি। রান্নার কাজের জন্য তোকে আমি বাড়িতে রেখেছি। তুই যদি এভাবে কামাই করিস, আমি কি রোজ রোজ নিজে রান্না করে খাবো নাকি? বলি, আর যা করেছিস করেছিস, আর কিন্তু কামাই করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কামাই করব না। এবার এই মসুরির ডালের বড়াগুলো গরম গরম খেয়ে নিন। আর কি কি রান্না করতে হবে একটু বলে দিন। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ব্যাস এই দুটোই রান্না করে দে। বেশি রান্না তো তোকে আমি করতেও দিই না, তাও কামাই। অপরাধ হয়েছে গিন্নিমা, আর কামাই হবে না। নিন এবার আপনি খেয়ে নিন, আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। চম্পা যে বলল গিন্নিমার মন নাকি অনেক বড়। কত বড় তা সে বুঝতেই পারছি। একদিন কামাই হয়েছে তার জন্য এত শাসন, সত্যি। বলছিলাম গিন্নি, তোমার হাতের আমের শরবতের তো বেশ সুনাম আছে। এই গরমে অনেকেই আমের শরবত খেতে ভালোবাসবে। আমাদের তো বড় আম গাছও আছে, কিন্তু সমস্যা হলো আমাদের এই কুঁড়েঘর গ্রামের অনেক ভেতরে, এখানে যে কেউ খেতে আসবে না। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো গো? একটু ঝেড়ে কাশো দেখি। আসলে এই গ্রামে আম গাছ একমাত্র আমাদেরই আছে। ভাবছিলাম আমের শরবতে যদি একটা দোকান খোলা যেত তাহলে বেশ কিছু লাভ হতো। কিন্তু দোকান খোলার মতো অত টাকা আমরা পাবো কোথায়? সে যে অনেক টাকার খরচ গো। আমাদের তো এই দিন আনা দিন খাওয়া এই নিয়েই সংসার চলে। বলছিলাম গিন্নি, তুমি যদি একটু কাল গিন্নিমাকে বলতে, উনি তো অনেক বড় লোক মানুষ, একটু বলেই দেখো না। শোন মালতী, এই ঘরের এসিটা আজ খারাপ হয়ে গেছে। আমার ঘরেই তো শুধু এসি থাকে, আর তো কোনো ঘরে থাকে না। আজকে মানদাদি কাটা মাছ নিয়ে এসেছে, একটু পাতলা করে মাছের ঝোল করবি, বেশি তেল মশলা দিয়ে রান্না করবি না। গরমে এমনি আমার শরীরটা ভালো লাগছে না।
ঠিক আছে গিন্নিমা, হালকা পাতলা ঝোলই রান্না করে দেব। তবে গিন্নিমা, আমি একটা জিনিস জানি, আম পোড়ার শরবত, এই গরমে যদি একটু আম পোড়ার শরবত খান, শরীর কিন্তু একদম ঠান্ডা থাকবে। শোন, ওইসব আজগুবি খাবার তুই খাস, আমাকে দিবি না। আমার ঘরে এসি আছে, খারাপ হয়েছে ঠিক কথা, সারিয়ে দেব। না না গিন্নিমা, একবার খেয়ে তো দেখুন এই আম পোড়ার শরবত, তারপর বলবেন। আমি এখনই আপনার জন্য বানিয়ে আনছি। ঠিক আছে, এত করে যখন বলছিস একটু বানিয়েই নিয়ে আয়। এই নিন গিন্নিমা, আমাদের মতো গরিব মানুষের তো আর এসি নেই, তবে হ্যাঁ, প্রতিদিন 1 গ্লাস করে আম পোড়ার শরবত খাই, শরীর কিন্তু সত্যি ঠান্ডা থাকে। ঠিক আছে ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। আমের শরবতটা দিয়ে রান্নাঘরের কাজগুলো মন দিয়ে করগে যা। হ্যাঁ, আমের শরবতটা ভালোই হয়েছে। যা, আর দেরি করিস না, রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো করে নে। তোরা তো আবার গল্প করতে পারলে আর কিছু চাস না। বলছিলাম কি গিন্নিমা, একটা কথা ছিল, আমাকে এই মাসে 5,000 টাকা একটু ধার দিতে পারবেন? একটা দোকান খুলতাম, আমার স্বামীর কাজকর্ম চলে গেছে। 5,000 টাকা? না, 1 টাকাও দেব না। রান্নার কাজ করতে তো অর্ধেক দিন কামাই করিস, মামার বাড়ির আবদার নাকি? দিন না গিন্নিমা, মাসে মাসে আমার মায়না থেকে না হয় কেটে নেবেন। একটা দোকান খুলতে গেলে 5,000 টাকা যে লাগবেই গিন্নিমা। তুই কি ভেবেছিস তোর ধান্দা আমি বুঝি না? 5,000 টাকা নিয়ে তারপর কেটে পড়বি, তাই তো? 1 টাকাও হবে না। যা, গিয়ে রান্নাগুলো সেরে নে, আমাকে আর বিরক্ত করবি না। থাক গিন্নিমা থাক, আর কিছু বলতে হবে না, রান্নার কাজও আমি করব না। আমি একটু সাহায্য চেয়েছিলাম, এটুকু আপনি যখন পারলেন না, আমি আর রান্নাটাও করব না। মালতী, রান্নার কাজটাও তুমি ছেড়ে দিলে? আমার দিনমজুরের কাজ তো নেই, এরপরে রান্নার কাজটাও চলে গেল। এখন সংসার চালাবো কি দিয়ে? আমাদের তো দিন আনা দিন খাওয়া সংসার। জানি না, ভালো লাগছিল না। অত বড় লোক মানুষ গিন্নিমা, আমাদের মতো গরিবদের একটু সাহায্য করতে কি হতো? তাছাড়া আমি তো বলেছিলাম প্রতি মাসের মায়না থেকে কাটিয়ে নেবেন। আমার যে একসাথে 5,000 টাকার খুব দরকার ছিল দোকানটার জন্য। সে তো সবই বুঝলাম, কিন্তু এখন সংসারটা চালাবো কি করে? আর মিনিকে খেতে দেবো কি? আমরা নয় জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু মিনি, ও তো অতটুকু ছোট বাচ্চা। বাবা বাবা, আমার কোনো তরকারি লাগবে না, আমি একটু ভাত পেলেই হবে, শুধু ভাতই কপ কপ করে খেয়ে নেব। মালতী, রান্নার কাজটা ছেড়ে দিলি? গিন্নিমা কিন্তু বেজায় রাগ করেছেন। যাই হোক, এখন আর আমি এসব নিয়ে কথা বাড়াচ্ছি না। তোর 5,000 টাকার দরকার ছিল, আমি তোকে 5,000 টাকা দিতে এলাম। থাক চম্পা, তোদের ওই গিন্নিমার মন আমার ভালোই বোঝা হয়ে গেছে। যাই হোক, তুই আমার বড় উপকার করলি চম্পা, আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, চল, অনেক রাত হয়েছে, আমি এখন আসি। যাই বলো ভায়া, নদী পার হয়ে এই গ্রামে এসেছিলাম একটা কাজের জন্য। নদীর ধারেই দেখলাম আম পোড়ার শরবত, বড্ড ভালো বানিয়েছে। আমি তো 2 গ্লাস খেয়ে নিলাম। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, এরকম একটা দোকানের বড্ড দরকার ছিল। আমাদের মতো যারা বাইরে কাজ করি, তাদের এই আম পোড়ার শরবত শরীর ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। বলি, আর 1 গ্লাস আম পোড়ার শরবত হবে নাকি? নিশ্চয়ই হবে দাদা, আপনারা যে আমার হাতের আম পোড়া শরবত খেয়ে খুশি হয়েছেন, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আমি এক্ষুনি করে দিচ্ছি। যত খুশি খান দাদা, শরীর জুড়ানো মন ভুলানো আম পোড়ার শরবত, আমাদের নিজেদের আম গাছের তৈরি আম পোড়ার শরবত। যতদিন না দিনমজুরের কাজটা পাচ্ছি, এই গরমে আম পোড়ার শরবতের ব্যবসা বেশ ভালোই চলছে। হ্যাঁ, দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পাচ্ছি, সবই হয়েছে চম্পার জন্য। মালতী, এ মালতী,
গিন্নিমার শরীরটা বড় খারাপ। আজ 3 দিন হলো গিন্নিমা জ্বরে পড়ে আছে, উঠতেই পারছে না। তুই একবার চল মালতী। ওনারা বড় লোক মানুষ, আমার যাওয়ার সাথে কি সম্পর্ক? ডাক্তার দেখাক, ঠিক হয়ে যাবে। যে অন্নদাতার জন্য আজ দুবেলা দুমুঠো ভাত তোরা সবাই পেট ভরে খেতে পাচ্ছিস, তাকে আর কষ্ট না দিলেও চলে। সেদিন রাতে 5,000 টাকাটা আমি তোকে দিয়েছি ঠিকই, কিন্তু টাকাটা আমার নয়। গিন্নিমা তোর কষ্ট দেখে আমার হাত দিয়ে সেই টাকাটা পাঠিয়েছিল তোদের দোকান খোলার জন্য। এসব তুই কি বলছিস চম্পা? গিন্নিমা আমাদের জন্য এত কিছু করেছেন? না না, আমি এখনই যাচ্ছি গিন্নিমার বাড়ি। গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা। আমি চম্পার কাছে সব শুনেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনার বাইরের এই কঠোর রূপের ভেতরে যে একটা কোমল সুন্দর মন আছে, আমি বুঝতে পারিনি গিন্নিমা। আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, ক্ষমা করে দিন। আমি এক্ষুনি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। নিন গিন্নিমা, এই ওষুধটা আপনি খেয়ে নিন। ওরে, আমার যে কোনো সন্তান নেই, আমার স্বামী যে ব্যবসা নিয়ে সারাদিন থাকে, ঘরের ভেতরের এত সম্পত্তি আগলাতে গেলে কঠোর যে আমাকে হতেই হয়। তুই, চম্পা, মানদাদি, পুটির মা, এরাই যে আমার সবচেয়ে আপন। তোরা কামাই করলে ঘর যে বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই যে বকাবকি করি রে। তোমার মনে যে এত কষ্ট তা আমি জানতাম না গিন্নিমা। আমার একটা অনুরোধ আছে, সবাই তো একটা সময়ের পর কাজ করে চলে যায় দিনের বেলা, তুমি বরং বিকালবেলা আমার আমের শরবতের দোকানে গিয়ে আমার সাথে একটু গল্প করবে প্রতিদিন। তোমার ভালোও লাগবে আর অনেক লোকজনের সাথে তোমার দেখাও হবে। মালতী, এটা তো তুই খুব দারুণ কথা বলেছিস। তুই সকালে রান্না করে দিয়ে যাবি, আর বিকালবেলা আমি তোর আমের শরবতের দোকানে তোদের সাথে গিয়ে গল্প করব। খুব আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু রোজ 1 গ্লাস করে আম পোড়ার শরবত খাওয়াতে হবে। কি রে, খাওয়াবি তো? একদম গিন্নিমা, নিশ্চয়ই খাওয়াবো। এরপর থেকে মালতী রোজ সকালে গিন্নিমার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতো, আর বিকেলে গিন্নিমা মালতীর আম পোড়ার শরবতের দোকানে এসে গল্প করতো সবার সাথে, আর তার সাথে 1 গ্লাস করে আম পোড়ার শরবতও রোজও খেত। এই যা, আবার সকাল হয়ে গেল। বেশ তো ঘুমাচ্ছিলাম, এই সকাল হলেই যত জ্বালা। মা বাবা এখনই আবার কাজের জন্য বকাবকি করবে। বুঝলে, আমার ছেলে রমেশকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। এই গ্রামে কোনো মানুষই পরিশ্রম ছাড়া থাকে না। সবার বাড়ির সব ছেলে পরিশ্রম করে খেটে টাকা পয়সা রোজগার করে, বয়স্ক মা বাবার সেবা যত্ন করে। আর আমার ছেলে ঠিক তার উল্টো। কি যে হবে এই ছেলেকে নিয়ে কে জানে। ঠিক বলেছ গিন্নি, আমারও বয়স হচ্ছে। আমাদের জমিদারের কাছ থেকে যেটুকু জমি আমরা চাষ করি, সেই জমিটা দিনের পর দিন চাষ না করে নষ্ট হচ্ছে। আমার মনে হয় আমাদের ছেলের একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিলে সংসারে মতি আসবে, আর তখন সংসারের জন্যই সে পরিশ্রমী হয়ে মাঠে চাষের কাজ করতে যাবে। একদম ঠিক বলেছ গিন্নি, তুমি একদম আমার মনের কথাটাই বললে। আমিও সেটাই ভাবছি। কাল সকালে এই নিয়ে ছেলের সাথে আলোচনা করব। রমেশদের পাশের গ্রাম ছিল মতিপুর। সেই মতিপুর গ্রামে এক বিবাহযোগ্য কন্যা ছিল, যার নাম ছিল রূপা। রূপা স্বভাবতই খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল। তার সুন্দরের প্রশংসা সারা গ্রামে সবাই করত। এই নে রমেশ, তোর জন্য দুধ চা করে এনেছি। যেমনটা তুই ভালোবাসিস সেরকমই রান্না করেছি। এবার চাটা একটু খেয়ে নে। কিন্তু মা, রোজ সকালে তুমি চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম ভাঙাও, আর রোজ তুমি আর বাবা আমাকে কাজের জন্য জোর করো। আজ হঠাৎ এত ভালো ভালো কথা বলছো যে?
তেমন কিছু নয় রমেশ। আসলে আমি আর তোর মা ভাবছিলাম বেঁচে থাকতে থাকতে তোর একটা ব্যবস্থা করে দেওয়ার, মানে তোর বিয়ের ব্যাপারে। হ্যাঁ রমেশ, ওই পাশের গ্রামের নিতাই দাদার মেয়ে রূপা দেখতে অপূর্ব সুন্দরী। আমরা কালকে গেছিলাম। আমি চাই তুইও একবার দেখে আয়। মেয়ে যদি পছন্দ হয় তবে আমরা বিয়ের জন্য হ্যাঁ করব। হ্যাঁ রমেশ, আমরা দেখে এসেছি। রূপা খুবই সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে। আমার মনে হয় আমাদের সংসারে বউ হয়ে এলে ভালোই হবে। ঠিক আছে, তবে তাই হোক। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আবার পাশের গ্রামে মেয়ে দেখতে যেতে পারবো না। সে অনেক পরিশ্রম। তোমরা বরং যেখানে ঠিক করেছো তার সাথেই তবে বিয়ে হোক। এইভাবে দেখতে দেখতে রমেশের সাথে একদিন রূপার বিয়ে হয়ে যায় আর রূপা এই গ্রামে চলে আসে। রূপাকে তার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালোবাসতো, কিন্তু রূপার সমস্যা ছিল তার স্বামীর রোজগারের দিকে কোনো মনই ছিল না। বাহ বাহ গিন্নি, এতগুলো রান্না করেছো, দেখে খুব ভালো লাগলো। খেতে আর কে না ভালোবাসে। আমি কিছু করিনি গো, যা করেছে সব রান্না ওই রূপা। রূপাই সকাল থেকে সমস্ত রান্না করেছে, আমি শুধু তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু যে উদ্দেশ্যে ছেলের বিয়ে দিলাম সেই উদ্দেশ্যটাই সফল হলো না। দেখা যাক রূপা আমাদের সেই উদ্দেশ্য সফল করতে পারে কিনা। আমার বিশ্বাস রূপা ঠিক পারবে। আমাদের রমেশ দেখবে ঠিক পরিশ্রমী হয়ে উঠবে আর নিজের কাজে মন দেবে। বুঝলেন রমাকান্ত বাবু, একটা জরুরি তলবে আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনাদের ভাগের যে জমিটা আমি চাষ করতে দিয়েছিলাম, দীর্ঘদিন ধরে চাষ না করে করে সেই জমিটার উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। তাই আমি ভাবছি সেই জমিটা অন্য কোনো ভাগ চাষিকে দিয়ে দেব। না না না, এমনটা করবেন না জমিদার বাবু। ওইটুকু জমি আমাদের সম্বল। আসলে আমার তো বয়স হয়েছে, তাই আমি জমিতে আর খাটাখাটনি করতে পারি না। আর ছেলেটা হচ্ছে ভারী অলস। সবই বুঝছি রমাকান্ত বাবু, কিন্তু আমি এভাবে আমার জমি আর ফেলে রাখতে পারবো না। ক্ষতি তো আমারই হচ্ছে। আমার বৌমা রূপা খুব বুদ্ধিমতী মেয়ে। আমার মতে ওই যদি আপনার এই সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে, আমি নিজে গিয়ে রূপার সাথে এ বিষয়ে কথা বলবো, কিন্তু তারপরেও যদি জমিতে চাষ না হয় আমি কিন্তু সেই জমি অন্য ভাগ চাষিকে দিয়ে দেব। রূপার বুদ্ধির কথা এই গ্রামে সবাই শুনেছে, তাই জমিদার বাবু নিজে রূপার বুদ্ধির পরীক্ষা করতে ঠিক করে নিজেই রূপার সঙ্গে জমির ব্যাপারে কথা বলবে। তাই সে হাঁটতে হাঁটতে রমেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আপনি তো এই গ্রামের জমিদার বাবু, আমার কি কিছু ভুল হয়ে গেছে? আপনার মতো জমিদার মানুষ আমাদের এই মাটির কুড়ে ঘরে পা রেখেছে, এটা তো বিশাল ব্যাপার। তোমার বুদ্ধির কথা আমি এই গ্রামের সবার কাছ থেকেই মোটামুটি পেয়েছি। আমার কাছে এই 100 স্বর্ণ মুদ্রা আছে। তোমার স্বামী রমেশ খুবই অলস। আমার জমিতে চাষ না করে করে জমিটাই প্রায় নষ্ট করে ফেলেছে। কিন্তু সেই নষ্ট জমি যদি পুনরায় আবার উর্বর হয়ে ওঠে এবং সেখানে অনেক ফসল ফলাতে পারো, তাহলে কথা দিচ্ছি এই 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দেব। স্বর্ণমুদ্রা নিয়ে আমার কোনো লোভ নেই জমিদার বাবু, কিন্তু কথাটা যখন আমার বুদ্ধির পরিচয় দিতে, তখন সেখানে আমাকে কিছু করে দেখাতে হবে। আমি যথাযথ চেষ্টা করব জমিদার বাবু। ঠিক আছে রূপা, তবে তাই হোক। আমি চাই না আমার গ্রামের কোনো মানুষ অলসভাবে জীবনযাপন করুক। জমিদার হিসাবে তাদের সঠিক পথ দেখানোই আমার কর্তব্য।
কি গো রূপা, আজ এই শীতের দিনে তুমি এত সকাল সকাল ঘুম থেকে আমাকে তুলে দিলে? আর একটু তো ঘুমানো যেত। আরে ঘুম থেকে তাড়াতাড়ি তুললাম কি আর সাধে? আমি আজকে স্বপ্নে দেখেছি আমাকে এক সাধু বাবা এসে বললেন ওই জমির নিচে নাকি গুপ্তধন আছে, আর সেই ধন তুলতে পারলে আমরা অনেক বড়লোক হয়ে উঠব। সে কি বলছো গিন্নি, জমির নিচে গুপ্তধন? হ্যাঁ গো হ্যাঁ, তাই তো বলি, আর দেরি না করে এখনই একটা কোদাল নিয়ে ওই জমিতে খোঁড়াখুড়ি শুরু করো। কে জানে, যদি ওই গুপ্তধন পাই আমরা বড়লোক হয়ে যাব, আর সারা জীবন তুমি বসে বসে খেতে পারবে, তোমাকে আর কোনোদিন পরিশ্রমও করতে হবে না। এই বুদ্ধিটা তো তুমি দারুণ বলেছো গিন্নি। একদিন যদি কোনোভাবে ওই মাটিটা খুঁড়ে গুপ্তধন পেয়ে যায়, সারা জীবন আর পরিশ্রম করতে হবে না। কিন্তু গিন্নি, জমিদারের জমিতে মাটি খুঁড়ে গুপ্তধন যদি পাই, তাহলে ওই গুপ্তধন নেওয়াটা কি ঠিক হবে? জমিটা তো জমিদারেরই। সে কথা পরে ভাববো, আগে তো তুমি গুপ্তধনটা খুঁজে বার করো, তারপরে কি করব সেটা পরের ব্যাপার। পরের দিন সকালে রমেশ একটা কোদাল নিয়ে সেই মাঠের দিকে যায়। জমিটা ছিল ভীষণই অনুর্বর, কিন্তু রমেশ গুপ্তধনের সন্ধানে ওই অনুর্বর জমিতেই খোঁড়াখুড়ি শুরু করে। না, তোমার স্বপ্নের ওপর দেখছি কোনো ভরসাই করা যায় না। আজ কত পরিশ্রম করে মাঠের জমি সব খুঁড়লাম, কিন্তু গুপ্তধন তো দূরে, কোথাও কিছুই নেই। সেটা তো স্বপ্নের অর্ধেকটা ছিল, আর বাকি অর্ধেকটা তো কাল রাতে দেখেছি। সেটা হলো ওই জমিতে তুমি এবার ফসলের বীজ বপন করো, সেখান থেকে কিছু গাছ উঠবে, তারপর সেখান থেকেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। এরকমও আবার স্বপ্ন হয় নাকি? অর্ধেক অর্ধেক। যাই হোক, কাল সকালে তুমি যেমনটি বললে আমি তেমনটি করব। এরপর রূপার কথা মতো রমেশ সেই জমিতে বেশ কিছু ফসলের বীজ পুঁতে দেয়, আর তারপর সেখানে কিছু কীটনাশকও প্রয়োগ করে যাতে ফসলগুলো নষ্ট না হয়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর রমেশের সেই জমিতে অনেক ধান উৎপন্ন হয়। তোমার কথা মতো জমিতে অনেক পরিশ্রম করেছি, কিন্তু হ্যাঁ, ধান গাছ অনেক উৎপন্ন হয়েছে, কিন্তু কোনো গুপ্তধন তো পেলাম না। গ্রামের সবাই তোমাকে যতই বুদ্ধিমতী বলুক, আমার মতে তোমার কোনো বুদ্ধিই নেই। কে বলেছে বুদ্ধি নেই? ওই ধানের নিচেই তো সোনা আছে। তবে আর বলছি কি, চলো এখনই আমার সাথে। কই রূপা, তুমি যে বলেছিলে এই ধানের নিচেই গুপ্তধন আছে, কই? এখানে তো কোনো কিছুই নেই। ধান মানেই সোনা, আর সোনা মানেই ধন সম্পত্তি। জমিদারের চোখের আড়ালে গুপ্তভাবে তুমি এই চাষবাসটা করেছো, ধান ফলিয়েছো, এটাই তো সবচেয়ে বড় গুপ্তধন। সত্যি রূপা, তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না। তুমি সত্যিই বুদ্ধিমতী। রমেশ বুঝতে পারে পরিশ্রমী হলো সবচেয়ে বড় গুপ্তধন, তাই রমেশ তারপর জমিদার বাবুর সাথে দেখা করতে যায়। সত্যি রমেশ, রূপার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। তোমার মা বাবা, আমি গ্রামের জমিদার, সবাই তোমাকে অলসতা থেকে মুক্তি দিতে পারেনি, কিন্তু রূপার বুদ্ধি তোমাকে অলসতা থেকে মুক্তি দিয়েছে। তুমি একজন পরিশ্রমী মানুষ হয়ে উঠেছো। আমার নিজেরও এই কাজ করতে পেরে ভীষণই ভালো লেগেছে জমিদার বাবু। যে জমি একদমই অনুর্বর ছিল, সেই অনুর্বর জমিতে আমি ধান চাষ করলাম। তুমি এখানেই দাঁড়াও রমেশ, আমি নিজের চোখে একবার জমিটাকে দেখে আসি। এরপর জমিদার বাবু সেখান থেকে বেরিয়ে রমেশের সেই চাষ করা জমি দেখার উদ্দেশ্যে রওনা দেয়। বাহ, সত্যিই তো
রমেশের তো গুণ আছে, ওই অনুর্বর জমিতে এত সুন্দর ধান গাছের ফলন ফলিয়েছে। না, সত্যি রমেশের যথেষ্ট গুণ, আর রূপাও যথেষ্ট বুদ্ধিমতী। এ নাও রমেশ, এই 100 স্বর্ণমুদ্রা তোমার আর রূপারই প্রাপ্য। আমার ওই অনুর্বর জমিতে কেউ চাষ করতে চাইছিল না, তাই রূপার কাছে আমি গিয়ে সেটা বলি, আর রূপার বুদ্ধিতেই তুমি সেই অনুর্বর জমিতে এত সুন্দর ধান গাছ ফলিয়েছ। জমিদার বাবুর ওই 100 স্বর্ণমুদ্রা দিয়ে আমি একটা পাকা বাড়ি বানাবো, আর আজ থেকে ঘরে বাইরের সব কাজ যতটা আমার দ্বারা সম্ভব সবই করব। রূপা রমেশের এই কথাগুলো শুনে খুব খুশি হয়। আমার ছেলে আর 5টা ছেলের মতো কর্মঠ আর পরিশ্রমী হয়ে উঠেছে জেনে আমি আর তোর মা খুবই খুশি রমেশ। এ সব কিছুই রূপার বুদ্ধিতে সম্ভব হয়েছে, আর জমিদার বাবুর ওই 100 স্বর্ণমুদ্রা আর পাশাপাশি চাষবাসের কাজ করে আমরা খুব শীঘ্রই বড়লোক হয়ে উঠব বাবা। এরপর সত্যি সত্যি রূপা এবং রমেশ অনেক টাকার মালিক হয়ে ওঠে এবং তারা একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।